হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে আধুনিক ইউরোপের জীবন মুখোপাধ্যায় বই থেকে ফরাসি বিপ্লব পড়াবো। এটা মূলত WBSLST 2025-এর জন্য। ফ্রান্সে যখন ফরাসি বিপ্লব হয় সেই সময় ফ্রান্সের বুর্ব বংশ ছিল। কি বংশ বললাম? বুর্ব বংশ। তারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায়, কি বললাম, ঈশ্বর প্রদত্ত ক্ষমতার মনে রাখবে, ক্ষমতার মাধ্যমে স্বৈরশাসন প্রতিষ্ঠা করত। তারা মনে করত তাদের কি নিয়োগ করেছে ঈশ্বর, তাই যা ইচ্ছায় তাই করে শাসন কার্য পরিচালনা করবে, এতে জনগণের কিছু বলার নেই। এই বুড়ো বংশের তিনজন রাজার নাম মনে রাখবো: চতুর্দশ লুই, পঞ্চদশ লুই আর ষোড়শ লুই। প্রথমে দেখো, এই চতুর্দশ লুইকে বলা হতো সূর্য রাজা। তিনি মনে করতেন তাকে নিয়োগ করেছেন ঈশ্বর, তাই যা ইচ্ছা তাই করে শাসন কার্য পরিচালনা করবেন। তার বিখ্যাত উক্তি হলো আই অ্যাম স্টেট বা আমি রাষ্ট্র। তাহলে আই অ্যাম স্টেট বা আমি রাষ্ট্র কথাটি কে বলেন? চতুর্দশ লুই। অবশ্যই আমরা মনে রাখবো। তাহলে সূর্য রাজা কাকে বলা হয়? চতুর্দশ লুইকে। তারপর আই অ্যাম স্টেট বা আমি রাষ্ট্র কথাটি কে বলেন? চতুর্দশ লুই। দেখো, এই চতুর্দশ লুইয়ের পর সিংহাসনে বসেন প্রজাপতি রাজা পঞ্চদশ লুই। দেখো, তাহলে প্রজাপতি রাজা কাকে বলা হয়? পঞ্চদশ লুইকে। কারণ তিনি ছিলেন অকর্মণ্য। তিনি যে রাজপ্রাসাদে অর্থ ছিল সে অর্থ তিনি অকারণে ব্যয় করেছিলেন। এই কারণে তাকে বলা হতো প্রজাপতি রাজা। প্রজাপতি রাজা কাকে বলা হয়? পঞ্চদশ লুইকে। তিনি বুঝতে পেরেছিলেন যে আমার মৃত্যুর পর একটা মহাপ্লাবন আসবে, এই মহাপ্লাবন কি করবে? আমার রাজপ্রাসাদকে ধ্বংস করে দিবে। তার বিখ্যাত উক্তি হলো যে আমার মৃত্যুর পর মহাপ্লাবন আসবে। তাহলে আমার মৃত্যুর পর মহাপ্লাবন আসবে, এই কথাটি কে বলেন? পঞ্চদশ লুই। প্রজাপতি রাজা কাকে বলা হয়? পঞ্চদশ লুইকে। তা কি মনে রাখবো? প্রজাপতি রাজা বলা হয় পঞ্চদশ লুইকে। দেখো, এরপর সিংহাসনে বসেন ষোড়শ লুই। এই ষোড়শ লুইয়ের আমলে ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। তাহলে ফরাসি বিপ্লব সংঘটিত হয় কার সময়? ষোড়শ লুইয়ের সময়। তিনি বলেন আমি যা ইচ্ছা করি তাই হলো আইন। এই কথাটি কে বললেন? আমি যা ইচ্ছা করি তাই হলো আইন, এটা বলেন ষোড়শ লুই। তাহলে চতুর্দশ লুই কি বলেছিল? আই অ্যাম স্টেট বা আমি রাষ্ট্র। পঞ্চদশ লুই কি বলেছিল? আমার মৃত্যুর পর মহাপ্লাবন আসবে। দেখো, এই বুড়ো বংশের রাজারা বিভিন্ন ঈশ্বর প্রদত্ত ক্ষমতার দোহাই দিয়ে বিভিন্ন স্বৈরাচারীর মাধ্যমে কি শাসন কার্য পরিচালনা করব। দেখো, সেই সময় ফ্রান্সের রাজপুরুষরা লেতর দা ক্যাশে। লেতর দা ক্যাশে কি? লেতর দা ক্যাশে হলো গ্রেপ্তারি পরোয়ানা। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাজপুরুষরা যে কোনো ব্যক্তিকে কি করত? তারা বাস্তিল দুর্গে বন্দি করে রাখত। বাস্তিল কি? বাস্তিল দুর্গ কি? বাস্তিল দুর্গ ছিল ফ্রান্সের কুখ্যাত দুর্গ। এই দুর্গে লেতর দা ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জনগণ কি করত? সেখানে বন্দি করে রাখত। দেখো, এই বাস্তিল দুর্গের পতন হয়, মনে রাখবে তারিখটা, 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। দেখো, তারপর রাজপুরুষরা, বুড়ো বংশের রাজারা ইন্টেন্ডেন্ট নামক কর্মচারী নিয়োগ করে কি করত? রাজস্ব আদায় করত। এরা, এই ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা রাজস্ব আদায়ের নামে কি করত? জনগণকে অত্যাচার করত। এই ইন্টেন্ডেন্টরা জনগণের কাছে অর্থ লোলুপ নেকড়ে নামে পরিচিত ছিল। তাহলে অর্থ লোলুপ নেকড়ে কাদের বলা হয়? তোমার বলবে ইন্টেন্ডেন্ট। দেখো,
এই সরস লুইয়ের পত্নী ছিলেন মেরি আতোয়েনেট। নাম কি বললাম? মেরি আতোয়েনেট। এর 500 দাসী ছিল। এবার আমরা দেখব যে ফরাস বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণ। এই ফরাস বিপ্লবের সামাজিক অর্থনৈতিক কারণের মধ্যে ফরাস বিপ্লবের বীজ নিহিত ছিল। প্রথমে দেখো, সেই সময় ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল: যাজক, অভিজাত আর সাধারণ মানুষ। এই যাজকরা ছিল ফরাসি সমাজের প্রথম সম্প্রদায়। তাই ফরাসি সমাজের প্রথম সম্প্রদায় কারা ছিল? যাজকরা। এদের জনসংখ্যা ছিল 1,20,000 এবং শতাংশে হারে ছিল 1%-ও কম। এই যাজক সম্প্রদায় 1% কম হয়েও ফ্রান্সের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তির 1/5 কারা ভোগ করত? এই যাজক সম্প্রদায়। অথচ তারা কোনো কর দিত না। এই কারণে যাজক সম্প্রদায়কে বলা হয় সুবিধাভোগী শ্রেণী। তাই সুবিধাভোগী শ্রেণীর মধ্যে কারা পড়ছে? যাজক সম্প্রদায়। দেখো, এই যাজকরা দুটো শ্রেণীতে বিভক্ত ছিল: উচ্চ যাজক আর নিম্ন যাজক। উচ্চ যাজকদের মধ্যে ছিল আর্চ বিশপ, কার্ডিনাল। এটা মনে রাখবো আমরা। এই উচ্চ যাজকরা জনগণের কাছ থেকে বিবাহ কর, মৃত্যু কর এবং ধর্মকর তাইত আদায় করত। তবে এই যাজকরা রাজাকে একটা কর দিত। সেই করটার নাম হলো কি? কন্টাক্ট অফ পয়সি। নাম কি বললাম? কন্টাক্ট অফ পয়সি। এই কন্টাক্ট অফ পয়সি বা স্বেচ্ছাকর এটা কারা দিত? রাজাকে। এই কন্টাক্ট অফ পয়সি বা স্বেচ্ছাকর রাজাকে কবে থেকে দিত? 1561 খ্রিস্টাব্দে এই কন্টাক্ট অফ পয়সি চুক্তি অনুসারে যাজকরা রাজাকে কন্টাক্ট অফ পয়সি বা স্বেচ্ছাকৃত একটা কর দিত। এটা আমরা অবশ্যই মনে রাখবো। দেখো, ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিজাত। এই অভিজাতদের জনসংখ্যা ছিল 3,50,000। শতাংশের দিক থেকে ছিল এরা প্রায় 2%। এরা 2% হয়েও এরা ফ্রান্সের রাজাকে কোনো কর দিত না। এরা দেখো, ফ্রান্সের যে মোট সম্পত্তি ছিল, মোট সম্পত্তির 1/3 ভোগ করত, অথচ তারা কোনো কর দিত না। এটা তোমরা মনে রাখবে। আর দেখো, এই অভিজাত সম্প্রদায় দুটো ভাবে বিভক্ত ছিল: এটা জন্মগত অভিজাত, এটা পোশাকি অভিজাত। এই জন্মগত অভিজাতকে বলা হয় কি? দরবারি অভিজাত। দরবারি অভিজাত, এটা আমরা মনে রাখবো। দেখো, তাহলে পোশাকি অভিজাত কাদের বলা হয়? দেখো, যে সমস্ত বুর্জোয়া সম্প্রদায় অর্থের বিনিময়ে আভিজাত্য পদ কিন্তু তাদেরকে বলা হয় পোশাকি অভিজাত। তাহলে দেখো, এরা ফ্রান্সের মোট সম্পত্তি 1/3 ভোগ করছে, তা সত্ত্বেও তারা কোনো রাজাকে কর দিচ্ছে না। তাহলে এরা কাদের মধ্যে পড়ছে? এরা সুবিধাভোগীর মধ্যে পড়ছে। তাহলে ফ্রান্সের সুবিধাভোগী শ্রেণীর মধ্যে কারা কারা পড়ছে? তোমরা বলবে যাজক আর অভিজাত। দেখো, ফ্রান্সের সাধারণ মানুষের শতাংশ কত ছিল? দেখো, 97%। অথচ তারা সমস্ত সুযোগ সুবিধা থেকে কি বঞ্চিত ছিল। এই কারণে ফ্রান্সের এই সাধারণ মানুষকে বলা হয় সুবিধাহীন শ্রেণী। তাহলে সুবিধাভোগী শ্রেণীর মধ্যে কারা কারা পড়ছে? যাজক আর অভিজাতরা। দেশের সমস্ত কর কারা প্রদান করত? এই সাধারণ মানুষ। দেখো, এরা জনসংখ্যায় 97% হয়েও সমস্ত সুযোগ সুবিধা কি ছিল? তারা বঞ্চিত ছিল। দেখো, এই সাধারণ মানুষরা 3টি শ্রেণীতে বিভক্ত ছিল: উচ্চ শ্রেণী,
মধ্য শ্রেণী ও নিম্ন শ্রেণী। উচ্চ শ্রেণীর মধ্যে ছিল শিল্পপতি, ব্যাংকাররা। মধ্যবিত্তদের মধ্যে ছিল শিক্ষক, উকিল, ডাক্তাররা। এসব মনে রাখবেন। তারপর নিম্নবিত্তদের মধ্যে ছিল কৃষক, শ্রমিক ও সেকুলেতরা। এই কৃষক, শ্রমিক, সেকুলেতরা ছিল সবচেয়ে বঞ্চিত শ্রেণী। এই কারণে ঐতিহাসিক ল্যাব্রুজ বলেছেন যে ফ্রান্সের সবচেয়ে বঞ্চিত শ্রেণী ছিল কৃষক শ্রেণী। দেখো, দেশের সমস্ত কার কারা বহন করত? এই কৃষক এবং শ্রমিক শ্রেণী, আর ছিল মধ্যবিত্ত শিক্ষকরা। দেখো, তার কি কি কর প্রদান করত? টাইট বা ধর্মকর, ভিটিং এম বা আয়কর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, গ্যাবেলা বা লবণ কর, করভি বা বেগার শ্রম। দেখো, কোনো বিপ্লব বা কোনো যুদ্ধের জন্য প্রথমে প্রস্তুতি হওয়া দরকার, মানসিক প্রস্তুতি। আর এই মানসিক প্রস্তুতি শুরু করেন ফরাসি দার্শনিকগণ। এবার আমরা ফরাসি দার্শনিকগণ সম্পর্কে পড়াবো। দেখো, ফরাসি দার্শনিক রুশো। এই ফরাসি দার্শনিক রুশোকে বলা হয় ফরাসি বিপ্লবের জনক। তাহলে ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? ফরাসি দার্শনিক রুশো। তার বিখ্যাত গ্রন্থ ছিল সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এই গ্রন্থের মাধ্যমে রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতার মূলে আঘাত করেন। তিনি বলেন, একদা রাজা জনগণের সঙ্গে চুক্তির মাধ্যমে সিংহাসনে বসেছে। তাই রাজা যদি জনগণের দাবি পূরণ করতে না পারে, তাহলে জনগণ রাজাকে সিংহাসনচ্যুত করবে। এই গ্রন্থের মাধ্যমে তিনি প্রমাণ করেন দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারীকে জনগণ। তাহলে রুশোর মতে দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারীকে বললাম, ক্ষমতার অধিকারী জনগণ। দেখো দেখো, এবার তার অপর গ্রন্থ হলো অসময়ের সূত্রপাত। এই গ্রন্থের মাধ্যমে তিনি দেখান দেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করেন, কিন্তু সামাজিক রীতিনীতি তাকে পরাধীন করে। তাই প্রত্যেক মানুষের জন্মগত স্বাধীনতা থাকা উচিত। দেখো, এরপর আমরা জানবো ফরাসি দার্শনিক মন্তেস্কু। তিনি ছিলেন পেশায় আইনজীবী। কি বললাম? পেশায় আইনজীবী। তার বিখ্যাত গ্রন্থ ছিল দ্য স্পিরিট অফ লজ। এই গ্রন্থের মাধ্যমে তিনি বলেন যে একই ব্যক্তির হাতে যদি শাসন বিভাগ ও বিচার বিভাগ থাকে, তাহলে সেই স্বৈরাচারী হবে। তাই রাজার হাতে শাসন বিভাগ ও বিচার বিভাগ থাকা উচিত নয়। তাই শাসন বিভাগ থেকে বিচার বিভাগ কি করতে হবে? আলাদা করতে হবে। তাহলে দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের মাধ্যমে মন্তেস্কু কি বললো? যে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে। যদি শাসন বিভাগ ও বিচার বিভাগ একই হাতে ব্যক্তির হাতে থাকে, তাহলে সেই ব্যক্তি কি হবে? স্বৈরাচারী হবে। এই গ্রন্থের মাধ্যমে রাজার স্বৈরাচারী ক্ষমতার মূলে কি করেন? আঘাত হানেন। তার অপর গ্রন্থ হলো দ্য পার্সিয়ান লেটার্স। এই গ্রন্থের মাধ্যমে তৎকালীন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে তিনি মতামত তুলে ধরেন। দেখো, অপর দার্শনিক হলেন ভলতেয়ার। তিনি ছিলেন প্রাবন্ধিক, নাট্যকার এবং সর্বশেষ একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তার দুটি গ্রন্থ হলো কাদির ও লেতর ফিলোসফি। তিনি একজন ধার্মিক ব্যক্তি হয়েও বলেন দেশের সমস্ত দুর্নীতির উৎস হলো গির্জা, তাই গির্জাকে উৎখাত করতে হবে। যদি নতুন ধর্ম না থাকে, তাহলে কি করতে হবে? নতুন ধর্ম সৃষ্টি করতে হবে। দেখো, সেই সময় দার্শনিক ছিলেন ডেনিস দিদরো দা এলাম্বার্ট। এরা বিভিন্ন দার্শনিকের মতামতগুলিকে এক জায়গায় করে তারা বিশ্বকোষ রচনা করেন। তাহলে বিশ্বকোষের রচনায় কি স্থান পায়? বিভিন্ন দার্শনিকের মতামত স্থান পায়। এটি
35টি খণ্ডে বিভক্ত। কয়টি বললাম? 35টি। মনে রাখবে আমরা। দেখো এবার আমরা জানবো ফরাসি বিপ্লবের সূত্রপাত বা টেনিস কোর্টের শপথ। দেখো এই টেনিস কোর্টের শপথ হয় 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে 20 জুন। দেখো এই টেনিস কোর্টের শপথ কেন অনুষ্ঠিত হয়েছিল সেটা জানতে গেলে আগে ফরাসি সমাজের সামাজিক কাঠামো এবং অর্থনৈতিক কাঠামো আমাদেরকে জানতে হবে। দেখো সেই সময় ফরাসি সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল: যাজক, অভিজাত ও সাধারণ মানুষ। দেখো যাজকরা ছিল 1,20,000, এরা শতাংশের হারে ছিল 1% কম। দেখো যাজক সম্প্রদায় 1% কম হয়েও ফ্রান্সের যে মোট জমি ছিল তার 1/5 কারা ভোগ করত? এই যাজকরা। অথচ তারা কোনো কর প্রদান করতো না। তা তোমরাই বলো তাহলে একটা দেশে সমস্ত নাগরিক যদি কর প্রদান না করে তাহলে কি দেশের অর্থনীতি ভালো হবে? অবশ্যই না। দেখো দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিজাত সম্প্রদায়। এদের জনসংখ্যা ছিল 3,50,000, এদের শতাংশ ছিল প্রায় 2%। তার সত্ত্বে যে জমির যে মোট ফ্রান্সের যে জমি ছিল তার 3/1 কারা ভোগ করতো? অভিজাত সম্প্রদায়। তাহলে এরা ভোগ করছে 5/1, এরা ভোগ করছে 3/1। অথচ এই যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় তারা কোনো রাজাকে কর প্রদান করতো না। তাহলে স্বাভাবিক ব্যাপার, তাহলে দেশের অর্থনীতি খারাপ হবে। তাহলে এই যে দেশের অর্থনীতি খারাপ হওয়ার পেছনে কারা দায়ী ছিল? যাজক আর অভিজাত সম্প্রদায়ের কর প্রদান না করা। দেশের সমস্ত কর কারা প্রদান করত? এই সাধারণ মানুষ। দেখো 1789 খ্রিস্টাব্দের সময় রাজা সরসলুই অভাবে জর্জরিত হয়। তখন তিনি বিভিন্ন অর্থমন্ত্রী নিয়োগ করেন, যেমন তুর্গ, নেকার, ক্যালন, বিরিয়া। কি বললাম? তুর্গ, নেকার, ক্যালন, বিরিয়া। এই সমস্ত অর্থনীতিবিদরা রাজার সরসলুইকে, কাকে বললাম? রাজার সরসলুইকে পরামর্শ দিলেন, দেখেন দেশের সমস্ত সম্পত্তি ভোগ করছে কারা? যাজক আর অভিজাতরা। তাই অথচ তারা কোনো কর দিচ্ছে না। আপনি কি করেন? এই অভিজাতদের উপর কর ধার্য করেন। তখন রাজা কি করলেন? তাও ঠিক, রাজা সরসলুই কি করলেন? অভিজাতদের উপর কর ধার্য করলেন। তখন অভিজাতরা দাবি তুললো, আমাদের উপর কর ধার্য করতে আপনি পারবেন না। তখন অভিজাতরা বলল, কেন কর ধার্য করতে পারবো না? সরসলুই বলল, কেন কর ধার্য করতে পারবো না? তখন অভিজাতরা বলল, আমাদের উপর কর ধার্য করতে পারবে একমাত্র স্টেট জেনারেল অধিবেশন। এই স্টেট জেনারেল অধিবেশন সর্বশেষ কয় বসেছিল? 1614 খ্রিস্টাব্দে। এরপর 175 বছর কোনো অধিবেশন বসেনি। রাজা বাধ্য হয়ে 175 বছর পর 1789 খ্রিস্টাব্দে 5ই মে রাজা কি করেন? স্টেট জেনারেল অধিবেশন ডাকেন। তাহলে কি ডাকলেন রাজা? স্টেট জেনারেল অধিবেশন। স্টেট জেনারেল অধিবেশন। দেখেন এই অধিবেশনে কারা কারা উপস্থিত হয়েছিল? যাজক, অভিজাত আর সাধারণ মানুষ। এই সংখ্যাটা ছিল 1214 জন। কত বললাম? 1214 জন। এই 1214 জনের মধ্যে যাজক ছিল 308 জন, অভিজাত ছিল 200,
85 জন, আর সাধারণ মানুষ ছিল 621 জন। তা তোমরা বলো তাহলে সবচেয়ে জনসংখ্যা কারা বেশি? সাধারণ মানুষ। এবার রাজা প্রস্তাব তুললো প্রথমে যাজকদের কাছে যে তোমাদের উপর কি কর ধার্য করা যাবে? তখন যাজকরা বলল আমাদের উপর কর ধার্য করা যাবে না। তাহলে ভোট দিল কি কর ধার্য করা যাবে না, একটা ভোট হলো। এবার আসলে কার কাছে? অভিজাতদের কাছে, যে তোমাদের উপর কর ধার্য করা যাবে। এরা বলল কর ধার্য করা যাবে না। এবার কার কাছে আসলো? সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষকে বলল কর ধার্য করা যাবে, এরা বললো কর ধার্য করা যাবে। তাহলে কর ধার্য করা যাবে না কয়টি ভোট হলো? দুটো। কর ধার্য করা যাবে কয়টা ভোট হলো? একটা। দেখো এরা দেশের 97% হয়েও ভোটে হেরে গেছে। কারণটা কি? কারণটা হলো এখানে যে সেই সময় ভোট হতো সম্পদে কিছু, মাথা পিছু নয়। তখন এই সাধারণ মানুষ দাবি তুললো যে সম্পদে কিছু ভোট নেওয়া হবে না। তাহলে কি পিছু ভোট নিতে হবে? মাথা পিছু ভোট নিতে হবে। ফলে রাজা অধিবেশন বন্ধ করে দেন। এরপর সাধারণ জনগণ 1789 খ্রিস্টাব্দে 20 জুন স্টেট জেনারেল অধিবেশনে এসে দেখে যে অধিবেশনে কি দেওয়া? তালা দেওয়া। তখন সাধারণ মানুষ কি করে? স্টেট জেনারেল অধিবেশনের পার্শ্ববর্তী এলাকায় টেনিস কোর্টের মাঠে সমবেত হয়। সমবেত হয়ে তারা ঘোষণা করে যতদিন না ফ্রান্সের জন্য সংবিধান হচ্ছে ততদিন কি করবে? তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এটা বলে টেনিস কোর্টের শপথ। আর এখান থেকে শুরু হয় ফরাসি বিপ্লব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা ফরাসি বিপ্লবের ফলাফল এবং সন্ত্রাস শাসন নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে।